গল্পের রাজপ্রাসাদে টান টান উত্তেজনায় ভরা আজকের গল্প তর্কে বহুদূর। রচনা সুদীপ দে, অভিনয়ে সুদীপ দে, মানস মুখোপাধ্যায় এবং অনুষ্কা দত্ত, শব্দ সংযোজনা ও সম্পাদনা অরিন্দম দত্ত। জ্যাঠামশাই পই পই করে বলেছিলেন, জগাই রে, ব্যবসা করলে একাই কর, পার্টনার নিস নি। বাঙালির ব্যবসায় পার্টনার মানে দুয়ে লাঠালাঠি, তিনে ফাটাফাটি। মাঝগঙ্গায় নৌকোর তলা ফুটো করে দিয়ে দেখবে কেমন করে ডুবিয়ে দিচ্ছে। নিজেও যে মরবে সে খেয়াল নেই। তার থেকে বেকার থাকাও তবু মন্দের ভালো। কথাটা শুনে ভালো লাগেনি। মনে হয়েছিল জ্যাঠামশাই নিন্দুক প্রজাতিভুক্ত সেই প্রাণী যিনি ভালো দেখলেও বলে ফেলেন, এতটা ভালো ভালো নয়। আজ আঙুল কামড়াচ্ছে জগাই। জগন্নাথ পাল গণেশকে অংশীদার করে বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা ভাঙিয়ে বড়বাজারের মতন জায়গায় হার্ডওয়্যারের দোকান, মালপত্র আর নামডাক সমেত কিনে নিয়েছিল জগন্নাথ। মাস 6 আগে পর্যন্ত দোকানটা ছিল এক বাঙালি বাবুর। তিনি পটল তুললে দুই জামাই সেটা বেচে দিয়েছিল। সন্ধান এনে দিয়েছিল গণেশই, সেই সূত্রে আর শর্তে পার্টনার। চালু দোকান, নগদানগদির কারবার। প্রথম 3টে মাস চলল বেশ নির্ঝঞ্ঝাটে। তারপর থেকেই গণেশ দোকানের ক্যাশে যখন তখন থাবা মারা শুরু করল, কখনো বলে কখনো না বলে। তবু সামলে নিচ্ছিল জগাই। হিসেব করে দেখেছিল বছরখানেকের মধ্যেই পুঁজি উঠে আসবে। আজ মাথায় বাজ পড়েছে। শাঁসালো এক কন্ট্রাক্টরের কাছে বকেয়া তুলতে এসে দেখল গণেশ অফিসের জাল সিল লাগিয়ে 1.5 লাখ টাকা তুলে নিয়েছে। মেট্রো সিনেমার ফুটপাতে দেয়ালের ধারে একটা ছাওয়া দেখে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছে জগাই। এই টাকাটা পেলে জ্যোতির সঙ্গে বিয়ের কথাটা পাকা করবে, সেই রকমটাই ইচ্ছে ছিল। সব চুলোয় গেল। টালিগঞ্জের এক খুচরো অভিনেত্রীর পাল্লায় পড়ে উচ্ছন্নে গেছে গণেশ। টাকাটা ঝেঁপেছে দিন 2 আগে, তারপর থেকেই দোকানমুখো হচ্ছিল না। আজ কারণটা বোঝা গেল। তখনই মাথায় আকাশ ভেঙে পড়েছে। যত এসব কথা ভাবছে তত রক্তচাপ বাড়ছে জগন্নাথের। নিজেকে সত্যিকারের জগন্নাথ মনে হচ্ছে। পুঁজি আর বিশ্বাস দুটো হাতই গণেশ কেটে দিয়েছে। সামনে দিয়ে চলেছে পথ চলতি লোকজন, হাফ প্যান্ট পরা সাহেব, পাজামা পরা মেম, চাকা লাগানো তক্তা রগড়ে চলা ভিখিরি, ঠোঁটে চড়া রং লাগিয়ে একটা মেয়ে ল্যাম্পপোস্টে হেলান দিয়ে জগন্নাথকে ইশারা করছে। ফুটপাতের দোকানদারেরা হাঁকডাক করে খদ্দের ডেকে চলেছে। জগন্নাথের চারপাশে চলমান দুনিয়া, শুধু তার পৃথিবী আজ থেমে গেছে। জিভের ফাঁক গলে কখন যেন অস্ফুটে বেরিয়ে আসে একটাই শব্দ, জানোয়ার। সামনে দিয়ে যাচ্ছিল একটা সন্ডাগন্ডা মস্তানগোছের লোক। পেল্লাই জুলফি, তাগড়াই গোঁপ, চাপ দাড়ি, পরনে টাইট গেঞ্জি, সস্তার প্যান্ট। কথাটা কানে যেতেই ঝপ করে দাঁড়িয়ে পড়ল লোকটা। জগাইয়ের দিকে কটমট করে তাকিয়ে প্রশ্ন করল, আমাকে বললেন? লোকটা চেহারা দেখে জগাইয়ের হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে গেল। গলার ভেতরটা সাহারা মরুভূমি, বুকের ভেতর গুড়ুম গুড়ুম শব্দ। কোনো রকমে বলল, আপনাকে বলতে যাবো কেন? তবে কাকে বললেন? সামনে তো আমি ছাড়া দ্বিতীয় লোকটি নেই। বললাম আমার ব্যবসার পার্টনার গণেশকে উদ্দেশ্য করে। কেন বললেন? সে কি উল্টে গেছে? সেটা হলে তো বেঁচে যেতাম, সে আমাকে উল্টিয়ে দিয়েছে। দাড়িতে হাত বুলোতে বুলোতে লোকটা কি যেন ভাবল। তারপর জগন্নাথের দিকে হাত বাড়িয়ে নিষ্প্রিয় গলায় বলল, একটা সিগারেট দিন তো। সিগারেটের খৈনি, এই দুটো জিনিস সঙ্গে থাকলে লোকে ভাগ চাইবেই। জগন্নাথ বিনা বাক্য বয়ে একটা সিগারেট এগিয়ে দিল লোকটার দিকে। লোকটা এক বুক ধোঁয়া টেনে নিল সিগারেটটা ধরিয়ে। ভুসভুস করে ছাড়া ধোঁয়ার কুণ্ডুলির মধ্যে লোকটার মুখটা ঝাপসা হয়ে গেল। সেই আবঝায়ের মধ্যে থেকে লোকটার মুখ দিয়ে বেরিয়ে এলো, সাল্লাহ। আমাকে বললেন? আপনাকে কেন বলবো? বললাম আমার বউয়ের ভাই পঞ্চুকে। তো শালাই হয়। এ শালা সব শালা। রাগের চোটে পেল্লাই একটানা সিগারেটটা পড়পড় করে আধা পুড়িয়ে দিল। জগাই একটু যেন সাহস পেয়েছে। এ জগতে তাহলে সে একাই কাছের লোকের কাছে বুর্বক বনেনি। কি করেছেন পঞ্চুবাবু? আর বাবু বলে সম্মান দেখাতে হবে না, বলুন পঞ্চু শালা। কি করে বলি? আমার তো এখনো বিয়েই হয়নি। পঞ্চু শালা আমার বউয়ের নেকলেস হাতিয়ে নিয়েছে, কমসে কম 5 লাখের মাল। বলেন কি? চুরি না ছিনতাই?
কোনোটাই নয় মশাই, বাটপাড়ি। আমি হাতসাবাই করে ওর কাছে জিম্মা রেখেছিলুম, তারপরে বেপাত্তা। দুনিয়া তো অনেস্টি বলে কিচ্ছু রইল না, সালা বিশ্বাসঘাতক। হাত সাবাইটা কিন্তু ভালো কাজ না। নন্তু, নিতিন চাকলাদার, আপনি? জগন্নাথ পাল, জগাই। আচ্ছা, তো যোগুবাবু শুনুন, ওসব জ্ঞানের কথা প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে লেখা থাকে। জিনিসটা যখন আমার, তখন হাতসাবাই করতে হবে কেন? আপনার বউয়ের গয়না আপনার কি করে হয়? আমার সঙ্গে বিয়ে হয়েছিল বলেই তো শ্বশুর মশাই ধার করে মলটা গড়ে দিয়েছিলেন। বিয়ে না হলে দিতেন? গবেট কোথাকার। কে গবেট? আপনি। যাকে, চলুন কোথাও গিয়ে বসে একটু চা খেতে খেতে কথা বলা যাক। মন মেজাজ খিঁচড়ে আছে, আপনিও হেজে আছেন। তো একটা কথা, 3টার পর আমি শুধু চা খাই না, মোগলাই পরোটা চলতে পারে। পকেটে মালগড়ি আছে তো? আপনার লস হবে না, পরে মিলিয়ে নেবেন। জগন্নাথের এত দুঃখের মধ্যেও বেশ মজা লাগছে। অন্তত মনের কষ্ট ভাগ করার মতো একজনকে তো পাওয়া গেল। ওই কথায় বলে না, একের বোঝা 10-এর লাঠি। কেসি দাসের পাশে চায়ের দোকানে ঢুকলো দুজনে। দেয়াল ধরে পরপর কেবিন, মাথার উপর ডিসি ফ্যান ঘুরছে। সব কেবিনে একদিকে পর্দা টানা। জোড়ায় জোড়ায় এলে বেয়ারা সাট করে টেনে দেয়। যেমন এখন পাশের কেবিনে পর্দা টানা, ভেতর থেকে চুড়ির রিনঠিন কানে আসছে। টেবিলে একটা চটচটে নুনদানি, আরেকটাতে মরিচ। কেবিনে বসেই বেয়ারাকে ডেকে 2টো মোগলাই পরোটা অর্ডার করে দিল নন্তু। একটাতে ডবল ডিম আর মাংসের কিমা, পেঁয়াজ আর আদা কুচি বেশি। আপনারটা হালকাই থাক, পেটে সয় কিনা জানি না তো। অর্ডার দিয়েই ডানাতের পাতা উল্টিয়ে একটা অবজ্ঞার ইশারা করে বেয়ারাটাকে উড়িয়ে দিল। নোংরা জগ থেকে গ্লাসে জল ঢেলে ঢকঢক করে সাবাড় করে দিল নন্তু। তারপর জগাইকে চমকে দিয়ে হাহাকার করে উঠল, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট। চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল প্যারাডাইস লস্ট। একটা নেকলেস ঝেড়ে শালা আমাকে হেল্পলেস করে দিয়ে গেলি, কিচ্ছুটি করতে পারলাম না। আপনি মিল্টন পড়েন? সে কে? তবে যে বললেন প্যারাডাইস লস্ট। দূর মশাই, আপনি দেখছি ফুল নাদান। প্যারাডাইস লস্ট হলো ঘোড়া, টকবকে টাট্টু, দৌড়োয় যখন জমিতে পা থাকে না। সামনে শুক্রবার ব্যাঙ্গালোর রেসে নামছে, ভেবেছিলাম ট্রিপল টোট খেলে 1 নেকলেস থেকে 2 নেকলেস বানিয়ে নেবো। শালা সব গুবলেট করে দিল, শালা সব গুবলেট করে দিল। মোগলাই এসে গেছে। নন্তু হুমড়ি খেয়ে কাঁটা চামচ নিয়ে লেগে পড়েছে। বড় মতো একটা টুকরো মুখে ফেলে চোখ মুজে খানিক চিবোলো। তারপর আবার চোখ খুলে শুরু হলো হাহাকার। তোর ভালো হবে না রে পঞ্চু, তোর ভালো হবে না। আপনি রেস খেলেন? ওতে কত মানুষ সর্বশান্ত হয়েছে জানেন? আমিও হয়েছি, তাতে কি? জেদ চেপে গেছে যোগবাবু, লাগাম আমি চেপে ধরবই। কি এমন জন্তু মশাই, মেয়ে ছেলে নাকি সারা জীবন ছলনা করে যাবে? এবার ঠিক বাগিয়ে নিতাম। ভোর রাতে স্বপ্ন দেখেছি প্যারাডাইস লস্ট হাফ বডিতে টপকে গেল থাম্পিং স্ট্রাইটকে। ইস, 2টো নেকলেস পেলে আপনার বউ কি খুশি না হতেন। আমারই আফসোস হচ্ছে। দূর মশাই, অন্যটা রামবাগানে শ্যামলিকে দেবো বলেছিলাম, সব বেচতে দিল শালা। আপনার স্ত্রী থাকতেও আপনি ওই সব মেয়ে মানুষের কাছে যান, এ কাজটা ঠিক নয়। আপনার নামটা জগন্নাথ না হয়ে বিদ্যাসাগর হওয়া উচিত ছিল, কিংবা জ্ঞানদা রঞ্জন। আপনাকে বাড়িতে খেতে দেয় না? দেয় তো, তারপরে হোটেলে যান কেন? মুখ বদল না করলে বাড়ির রান্নার স্বাদ একঘেয়ে হয়ে যায়। গোবেট কোথাকার। মোগলাই প্রায় শেষের দিকে। নন্তু কাঁটা চামচ খেলিয়ে ছড়িয়ে পড়া পেঁয়াজ কুচি আর মাংসর কিমা জড়ো করছে। হঠাৎ কি যেন একটা মনে পড়ে গেছে, এমন ভাব করে বলল, দেখুন দেখি, তখন থেকে নিজের কথাই বলে চলেছি। আপনার গনসার কেসটা কি বলুন তো? পার্টনারশিপের ব্যবসা, 1.5 লাখ টাকা মেরে পালিয়েছে। কি বিপদে যে ফেলে দিয়ে গেল। 1.5 লাখ? মালটাকে হাফিস করে দিন। হাফিস মানে মার্ডার? অত ভাবলে চলবে না। লোকটা ছিল, লোকটা নেই, বাস এটুকু ভাবলেই হবে। তাহলেও তো তাকে সামনে পেতে হবে, তার তো টিকি দেখা যাচ্ছে না। কলকাতা শহর, এখানে কি ওভাবে খুঁজলে পাওয়া যায়? তাহলে কিভাবে খুঁজব? সে আমার আপনার কাজ নয়, আমার গুরু পারবেন। কে আপনার গুরু? চা এসে গেছে,
সুরুত সুরুত করে দুটো চুমুক দিয়ে কপালে হাত ঠাকালো নন্তু। সাক্ষাৎ ভগবান, তন্ত্রসিদ্ধ সাধক মশাই, এই দেখুন গায়ের লোম খাড়া হয়ে গেল। যোগ বলে বৃষ্টি নামাতে পারেন, রসাতল ঘটিয়ে দিতে পারেন। রেসের ঘোড়া জিতিয়ে দিতে পারেন না? জগন্নাথের বেমক্কা খোঁচাটা খেয়ে দপ করে জ্বলে উঠল নন্তু। দেখুন মশাই, আমার গুরুজিকে নিয়ে ছাবলামি করবেন না। যে কাজের সঙ্গে সরাসরি টাকা পয়সার সম্পর্ক, তেমন কাজ শুধু গুরুজি কেন, কোনো সিদ্ধ পুরুষই করবেন না। এটা আমার ঠিক জানা ছিল না। আপনার মুখ দেখলেই বোঝা যায় দেবদ্বীজে কোনো ভক্তি নেই। তর্জনী আদা ভাঁজ করে কপালে ঠেকালেই ভক্তি হয় না, ওটা অন্তরের সম্পদ। আপনি মানুষের মুখ থেকে স্বভাব বলে দিতে পারেন? সবই আমার গুরুজির কৃপা। চলুন আমার সঙ্গে। কোথায়? গঙ্গার ওপারে বাদাঘাট শ্মশান, বাবার কুটির, সাধন ভজনের জায়গা। সে না হয় যাব, আপনার গুরু হয়তো খুঁজেও দেবেন। তারপর? তারপর আড়ং ধোলাই দেবেন। আমি আছি কি করতে? ও আমার দ্বারা হবে না। আমার জন্য আপনি খামোখা কেন ঝামেলা রাখবেন? কাপড় ধোলাই করার যেমন লোক আছে, মানুষ ধোলাইয়ের লোকও পাওয়া যায়। আর তা যদি একান্ত নাই চান, গুরুজি আছেন। বান মেরে এসা কাত করে দেবেন, দেখবেন মালটা দিনে দিনে কাঁথা দড়ির মতো শুকিয়ে যাচ্ছে। মন্ত্র পড়ে একটা জবা ফুল শুধু আগুনে আহুতি দেবেন, ব্যাস অমনি 1000 মাইল দূরে খাটের তলায় দপ করে আগুন জ্বলে উঠবে। আলমারির তলার থেকে সাপ বেরোবে রাত বিরেতে, মারতে গেলে হাওয়ায় মিলিয়ে যাবে। সব নিজের চোখে দেখেছি। তবুও ওসবে আমার বিশ্বাস নেই। কথাটা শুনে নন্তু এমন জোরে ঠকাস করে চায়ের কাপ টেবিলে ঠুকলো, বেয়ারা চট করে পর্দা তুলে উঁকি দিয়ে হাল বুঝে গেল। রীতিমতো হুঙ্কার দিল নন্তু। বটে, বিশ্বাস হয় না? সাহেবের গু মারিয়েছেন। এখনই চলুন, শুধু আপনার না, আপনার বাবারও বিশ্বাস হবে। দোকান থেকে এখন রাস্তায় নেমেছে ওরা। অফিস ছুটির ভিড়। হাওড়া যাওয়ার বাসগুলো বাদুড় ঝোলা হয়ে আসছে। সামনের দরজায় একজন উঠলে পেছন দরজা দিয়ে একজন পড়ে যাচ্ছে। নন্তু আবার জগন্নাথের দিকে হাত বাড়িয়ে দিল। বেড়ে খাওয়ালেন, আরেকটা সিগারেট দিন। পৃথিবীতে পঞ্চুগণ ছাড়াও থাকবে, আবার আমি আপনিও থাকব। আপনি মানুষটা বড় ভালো, আপনার জন্য আমাকে কিছু করতেই হবে। যা ভিড়, একটা ট্যাক্সি ধরি। জগন্নাথকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একটা ট্যাক্সির দরজা খুলে উঠে পড়ল নন্তু। আসুন স্যার, উঠে আসুন। বলেই জগন্নাথের দিকে তাকিয়ে আলতো করে চোখ মটকাল নন্তু। ড্রাইভার আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করছিল। তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে শুধু বলল, লালবাজার, আমাদের বাঁধাঘাটে ছেড়ে দেবে, চলো। সন্ধে নেমেছে। বাঁধাঘাট শ্মশানে পৌঁছলো দুজনে। কাঠের চুল্লিতে একটা মড়া জ্বলছে। ফুলের মালা আর ধূপের সঙ্গে চামড়া পোড়া গন্ধে দম আটকে আসার জোগাড় হচ্ছে জগন্নাথের। শ্মশানের ফুল খাওয়া হৃষ্টপুষ্ট ছাগল চড়ে বেড়াচ্ছে। কুঁদো কুঁদো কালো কালো কুকুর জগন্নাথকে সন্দেহের চোখে দেখছে। একটা বটগাছের নিচে বাঁধানো বেদিতে 2-4টে লোক বসে আছে। হাতে হাতে কলকে ঘুরছে। কালপেঁচা ডেকে উঠছে। বটগাছের ডাল থেকে বাদুড়ের দল সুইস সুইস আওয়াজ করে আকাশে ভেসে যাচ্ছে। সব মিলিয়ে একটা ভৌতিক পরিবেশ। জগন্নাথের গা চমচম করছে। নন্তু দিব্যি গুনগুন করতে করতে দপদপিয়ে এগিয়ে চলেছে শ্মশান ছাড়িয়ে একটা দরমার বেড়া দেওয়া একতলা চালাঘরের দিকে। বাড়ির পাশে আরেকটা বটগাছ। তার গা ঘেঁষে পায়ে চলা পথ নেমে গেছে গঙ্গার দিকে। গাছতলায় ছিন্নমস্তার মূর্তি। দেখলে বুক কেঁপে ওঠে। এক হাতে নিজের মুন্ডু, কাটা গলা দিয়ে ফোয়ারার মতো রক্ত উঠছে। মা নিজেই নিজের রক্তপান করছেন। নন্তু মূর্তির সামনে দাঁড়িয়ে শ্মশান কাঁপিয়ে ডাক ছাড়ল, মা, মাগো। নন্তুর পেছন পেছন জগন্নাথ ঢুকলো বাড়ির উঠোনে। উঠোন ঘিরে চাতাল। নন্তুর আওয়াজ শুনে বেরিয়ে এসেছে একটি মেয়ে। এখন বাবার সঙ্গে দেখা হবে না, বাবা বিশ্রাম নিচ্ছেন। আজ অমাবস্যা, রাতভর পুজো হবে না। নন্তু একগাল হেসে বলল, খুব বিপদে না পড়লে কি আর এসেছি মাউনি? বাবা কি পুজোর ঘরে না বিশ্রাম ঘরে? গুরুজি, আমি এসে গেছি। জবাবের অপেক্ষা না করে দালানে উঠে পড়ল নন্তু। প্রথম ঘরটায় উঁকি মারল। ইতস্তত করছে জগন্নাথ। নন্তু অভয় দিল, ঘাবড়াচ্ছেন কেন? চলে আসুন। প্রথম ঘরে কেউ নেই। মেয়েটা দূরে দাঁড়িয়ে চুপ করে দেখছে। দ্বিতীয় ঘরে গুরুজিকে পাওয়া গেল। এটাই মনে হয় ঠাকুর ঘর। ধূপ ধুনো, ফুল, বেলপাতা সব মিলিয়ে কেমন একটা চাপা গন্ধ ছড়িয়ে আছে। একপাশে একটা উঁচু বেদিতে তারা মায়ের মূর্তি।
বড় সড়ো একটা প্রদীপ জ্বলছে তিত্তির করে, সামনে আসন পাতা, চারপাশে ছড়ানো পুজোর জিনিস। গুরুজি, আমি এসেছি। দরজার সামনে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করল নন্তু। দেখা দেখি জগন্নাথকেও তাই করতে হলো। আয়, এমন অসময়ে কেন? বড় বিপদে পড়ে এসেছি গুরুজি। লাল টকটকে চেলি পরে গৌরবর্ণ এক প্রৌঢ় একটা তক্তাপোষে আধশোয়া হয়ে শুয়ে আছেন। খালি গা, লাল পৈতে, মুখটা বেশ উজ্জ্বল, প্রদীপের আলোয় আরও চকচক করছে। আমার বন্ধু গুরুজি, ওরও খুব বিপদ। তোর তো পদে পদেই বিপদ, সঙ্গে আবার কাকে নিয়ে এলি? কেমন বিপদ? মেঝেতে বসে পড়ল দুজনে। নন্তুই একে একে দুজনের বিপদের কথা বলে গেল। নেকলেস হাপিস, 1.5 লাখ গায়েব। গুরুজি সব শুনে বললেন, আমার কি করার আছে? পড়ে আছি এক কোণে সাধন ভজন নিয়ে। এইসব ছেঁচড়া ব্যাপারে আমাকে কেন জড়াস? আর কে করবে গুরুজি? আপনি বলে ভজাইকে 7 মাস হাসপাতালে শুইয়ে দিয়েছিলেন। কে ভজাই? আমার জ্যাঠার ছেলে। পকেট কেটেছিলাম বলে আমাকে খুব পিটিয়েছিল। আমি আপনাকে বলেছিলাম না, বলে তখন তো আপনি বন্দোবস্ত করে দিয়েছিলেন। এবারও আপনাকে করতে হবে। আপনি ছাড়া আমি কার কাছে যাবো গুরুজি? সবসময় হয় না রে নন্তু। আর কদিন আগেই একটা বড় কাজ করেছি। আমার অনেক শক্তিক্ষয় হয়ে গেছে। এখন মাস 3 ক্রিয়াকলাপ করতে হবে। কি কাজ গুরুজি? গত সপ্তাহে কান্দির ভূমিকম্পটা তো আমিই করালাম, মাকে বলে। কেন করালেন গুরুজি? একটা আমবাগান তছনছ করার দরকার ছিল। নন্তু মেঝের ওপর দিয়ে ঘষতে ঘষতে গুরুজির কাছে গিয়ে শটান পা জড়িয়ে ধরল। সে তুলনায় আমাদের কাজ তো ছুঁচো মারার মতো সহজ গুরুজি। গুরুজি নন্তুর মুখের দিকে তাকিয়ে রইলেন পাক্কা 1.5 মিনিট। তারপর খচমচ করে উঠে বসে বললেন, একটা নেকলেস আর 1.5 লাখ টাকার জন্য মানুষ খুন করতে বলছিস? তোর সাহস তো কম নয় রে বেয়াদব। কখন বললাম গুরুজি? তোর চোখ বলছে রে হারামজাদা। নন্তু ধরা পড়া আসামির মতো মুখ নিচু করে হেঁচকি তুলল। গুরুজি, আপনি তো বলেছিলেন গীতার কথা, বিনাশায় চ দুষ্কৃতাম। তা তুই কোন স্বীকৃতি করে এসেছিস? আমার কথা বাদ দিন গুরুজি, কিন্তু আমার এই বন্ধুটার কি হবে? ও তো কোনো অপরাধ করেনি। তাতে তোর কি? পরের দুঃখে আমার যে মনটা কাঁদে গুরুজি। ওরে আমার শ্রী চৈতন্য রে। নাছোড় নন্তু গুরুজির পা ধরে ঝুলোঝুলি শুরু করলো। জগাই আর না পেরে বলল, উনি যখন চাইছেন না, ছেড়ে দিন নন্তুবাবু, কপালে যা আছে তাই হবে। সে আর কে খণ্ডাবে বলুন? গুরুজি খণ্ডাবেন? পা ধরে খামচাখামচি চলতেই থাকে। গুরুজি খাটের থেকে পা ঝুলিয়ে বসলেন। নন্তু ঠ্যাং ছেড়ে দিয়েছে। অনেক দিনের অভিজ্ঞতা থেকে জানে এবার কাজ হয়েছে, বরফ গলছে। গুরুজি হাঁক পাড়লেন, মায়া, মায়া। যাই বাবা। সেই মেয়েটা দরজায় এসে দাঁড়ালে গুরুজি বললেন, এক বাটি গঙ্গা জল দিয়ে যেত মা। একটা কাঁশি ভরা টলটলে জল নিয়ে ফিরে এলো মায়া। গুরুজি দুপায়ের মাঝে নাবিয়ে রেখে চলে গেল। গুরুজি খানিকক্ষণ সেই জলের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, নন্তু, তোর বউয়ের নেকলেস পঞ্চু তোর বউকেই ফিরিয়ে দিয়েছে। তোর ঘরে বসে চার মুড়ি চানাচুর খাচ্ছে। তোর বউ তোর ফেরার জন্য অপেক্ষা করছে। নন্তুর মুখের সমস্ত রক্ত কেউ যেন ব্লটিং পেপার সেটে শুষে নিল। এবার গুরুজি বলে গেলেন জগন্নাথকে উদ্দেশ্য করে, দর্পণে দেখতে পাচ্ছি থ্যাবড়া নাক, মার্বেলের মতো চকচকে ধূর্ত চোখ, জোড়া ভুরু, কপালের ডান দিকে কাটা দাগ। মিলছে? আগে হ্যাঁ। এ তো শনির জাতক। এর সঙ্গে কেউ কাজ করে? যাই হোক, টাকা তুমি পাচ্ছ না। আজ থেকে 7 দিনের মাথায় গনসা গ্রেপ্তার হবে, 6 মাসের মাথায় ফাঁসি। সে কি এখানে আছে? বাড়িতেই আছে। একটা মেয়ে ছেলের সঙ্গে টিভিতে সিনেমা দেখতে দেখতে মদ গিলছে। ফেরার পথে নন্তু একটাও কথা বলল না। বাঁধাঘাট থেকে স্টিমারে ওঠার সময় শুকনো গলায় বলে গেল, বেঁচে থাকলে আবার দেখা হবে। নন্তুর গুরুজির কথা পুরোপুরি বিশ্বাস হয়নি জগন্নাথের। গুরুজি বলেছেন 7 দিনের মাথায় গনসাকে পুলিশ পাকড়াও করবে। এর মধ্যে একবার নিজে চেষ্টা করতে ক্ষতি কি? গণেশের বাড়িতে ফোন করলে একটা মেয়ে ছেলে ফোন ধরে বলে দিচ্ছে
সে নাকি কলকাতার বাইরে কাজে গেছে। নন্তুর গুরুর কথা যদি সত্যি হয় তবে মেয়েটা ডাহা মিথ্যে বলছে। আরও একটা দিন অপেক্ষা করে বড়িশায় গণেশের পাড়ায় পৌঁছে গেল জগন্নাথ। গলির মুখে একটা চায়ের দোকান আছে। আগে সে আর গণেশ বেশ কয়েকবার এখানে চা খেয়েছে, তাই দোকানি চেনে জগন্নাথকে। আপনার বন্ধু তো এই একটু আগে গাড়ি নিয়ে চলে গেল এখান দিয়ে। গণেশ কি জগন্নাথকে আসতে দেখেছে? সেখানেই যাক, ফিরতে তো হবেই। আজ আর জগন্নাথ ফিরবে না, রোগ চেপে গেছে। এস্তনেস্ত একটা করবেই আজ। চায়ের দাম মিটিয়ে গণেশের বাড়ির দিকে হাঁটতে থাকে জগন্নাথ। এদিকটায় লোকজন কম, তাই রাস্তাও ফাঁকা ফাঁকা। রাস্তার দুপাশে যেন ঘুমের দেশের বাড়ি। কেবল একটু দূরে একটা বাড়ির দোতলায় একটি মেয়ে কাপড় শুকোতে দিচ্ছে। জগন্নাথ মেয়েটাকে দেখতে দেখতেই হাঁটছে। মেয়েটারও চোখ ওর দিকে। পেছন দিক থেকে একটা গাড়ি আসছে। আচমকা গাড়ির আওয়াজটা বেড়ে গেল অনেক গুণ। বারান্দায় মেয়েটা চিৎকার করে ওঠার সঙ্গে সঙ্গে জগন্নাথ বুঝলো তার শরীরটা মাটি থেকে অনেকটা ওপরে উঠে গেছে। গাছের ভাঙা ডালের মতো আছড়ে পড়ল মাটিতে। আরও অনেক কণ্ঠস্বর শোনা যাচ্ছে। একটা গরম পুকুরের মধ্যে শুয়ে আছে জগন্নাথ। বেঁচে আছে, বেঁচে আছে, গাড়িটা কোন দিকে পালালো? নানা কথার টুকরোর মধ্যে হারিয়ে গেল জগন্নাথ। জগন্নাথ দেখছে তার শরীরটা একটা ভ্যান রিক্সায় চাপিয়ে নিয়ে কয়েকটা ছেলে ছুটছে। ছুটতে ছুটতে গলির মোড় দিয়ে মিলিয়ে গেল ওরা। রাস্তায় চাপ চাপ রক্ত। এক পাটি জুতো ল্যাম্পপোস্টের পাশে পড়ে আছে। অনেক লোক জটলা করে উত্তেজিত ভঙ্গিতে হাত পা নেড়ে কথা বলছে। তাদের মধ্যে চায়ের দোকানিটাও। লোকটাকে বিড়বিড় করে বলতে শুনল জগন্নাথ, চেনা লোককে চাপা দিয়ে মেরে দিল। জগন্নাথ লোকটার কাঁধ খামচে ধরে ঝাঁকুনি দিতে গেল। হাত দুটো গলে গেল ওর শরীরের ভেতর দিয়ে। চিৎকার করে বলল, কথাটা বিড়বিড় করে না বলে সবার সামনে জোরে বলুন না কেন? কারো কানেই গেল না কথাটা। হাওয়ায় মিলিয়ে যাচ্ছে জগন্নাথের ছায়াময় অস্তিত্ব। পুলিশের একটা জিপ ঢুকছে গলিতে।